বহুল প্রতীক্ষার পরে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রাক্ষসের জোয়ারে গা ভাসতে তোমাদেরকে প্রেক্ষাগৃহে যেতেই হবে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আসেনি, এই জন্য হলে গিয়ে সিনেমাটি দেখে এসে ট্রেলার দিয়ে এক্সপ্লেনটি আমি করছি। অত কথার সাথে সবসময় সিনের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। সিনেমার শুরুতেই আমরা একটা কলেজের শিক্ষককে দেখতে পাই। ওর নাম রুশো। ও সে অত্যন্ত গম্ভীর একজন টিচার। আসলে যেমন অনেক টিচারই থাকে অনেক কলেজেই, ওর চেহারা দেখে স্টুডেন্টরা তো একদম ভীত সন্ত্রস্ত হয়ে যেত এবং তাদেরকে তটস্থ করে রাখত। একদিন রুশো ক্লাস নেওয়া অবস্থায় জানতে পারে কলেজের এক বখাটে ছেলে তার ছাত্রীর বিকিনি পর আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কিছুক্ষণ খোঁজবাজ করার পরে সেই ছেলেটাকে অবশ্য ধরেও ফেলে রুশো। তারপর সবার সামনে তাকে প্রচণ্ড মারধর করতে থাকে। ওকে এতটা নিষ্ঠুরভাবে মারধর করে যে ছেলে চিরতরে পঙ্গু হয়ে যায়। অন্য একজন ছাত্রীকে ব্ল্যাকমেল করাতে রুশো যেমন ব্যবহারটা করলো, এটা দেখে তো কলেজের সব ছাত্রছাত্রী ওর ওপরে ভয় পেয়ে যায়। আসলে রুশো কলেজে সেভাবেই নিজেকে উপস্থাপন করত যেন সে নিজে একাই 100। এর মধ্যেই কলেজের নতুন স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম শুরু হয়। নতুন ছাত্রী হিসেবে কলেজে ভর্তি হয় এই গল্পের নায়িকা জুলিয়েট। জুলিয়েট আসলে পড়াশোনায় একদমই কাঁচা, একদম বলদ টাইপের ছাত্রী। সে কিছুই পারত না। পড়াশোনায় কাঁচা হলেও দেখতে সে ছিল অত্যন্ত সুন্দরী, আর স্বভাবে সে ছিল একদমই চঞ্চল প্রকৃতির। সবাই জুলিয়েটকে দেখে হা করে তাকিয়ে থাকতো ওর দিকে, কিন্তু জুলিয়েট কাউকেই পাত্তা দিত না। সে সারাক্ষণই রুশো স্যারকেই দেখত, যেন রুশোর উপরে তার একটা ক্রাশ রয়েছে। মূলত জুলিয়েট তার প্রেমের ফাঁদে রুশো স্যারকে ফাঁসাতে চায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। এজন্য জুলিয়েট নানা অঙ্গভঙ্গি করত স্যার রুশোকে পটানোর জন্য। রুশো সবকিছু খেয়াল করলেও বাইরে থেকে একদমই নির্বিকার থাকে। সে কোনো প্রকারে পাত্তাই দিতে চায় না জুলিয়েটকে। জুলিয়েটও তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই রুশো পিছু ছাড়তে চায় না। একদিন রুশো ক্লাস শেষে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলে জুলিয়েটও গাড়িতে উঠতে চায়, বলে তাকে যেন সে বাসায় ড্রপ করে। জুলিয়েট অনেকক্ষণ যাবৎ ঘ্যান ঘ্যান করায় রুশো আর না করতে পারে না ওকে, তার গাড়িতে উঠিয়ে নেয়। নির্জনে ওরা দুজনে একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল। এভাবে যেতে থাকলে জুলিয়েট তার চাল চালছিল। সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আবারও রুশো স্যারের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এমনটা করতে করতে এক পর্যায়ে সে সফল হয়ে যায়। জুলিয়েটের এমন কর্মকাণ্ডে রুশো তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করে বসে। জুলিয়েট অবশ্য এবারে এতে একটু ইতস্তত বোধ করছিল, আর রুশোকে সে দূরে সরিয়ে দেয়। সাথে বলতে থাকে, আমি আপনাকে আসলে সেইভাবে লাইক করি না। আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম শুধুমাত্র পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য। তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না, এই সবটাই ছিল একদম দুষ্টুমি। কিন্তু এতদিনের রুশো তো জুলিয়েটের প্রতি একদমই আসক্ত হয়ে পড়েছিল, এমনকি দুর্বল হয়ে গিয়েছিল। আসলে রুশো অনেক আগে থেকেই জুলিয়েটকে দেখেই পছন্দ করে ফেলেছিল, কিন্তু কোনো পাত্তা দেয়নি ওকে। কারণ সে হচ্ছে টিচার আর জুলিয়েট একজন স্টুডেন্ট, তাই সে কোনোভাবেই পাত্তা দিত না জুলিয়েটকে। কিন্তু যখন জুলিয়েট বারবার ওকে অ্যাপ্রোচ করছিল তখন গিয়ে ওকে পাত্তা দেয় রুশো। কিন্তু এখন তো রুশো দেখছে যে সবগুলোই আগে মিথ্যে। তবে রুশো একদমই চুপচাপ থাকার পাত্র নয়। জুলিয়েটের ওপরে ভয়ঙ্কর অধিকার খাটানো শুরু করে দেয় রুশো। জুলিয়েট যেখানেই যেত সেখানেই গিয়ে পৌঁছাতো রুশো। কলেজে জুলিয়েটের ওপর রুশো এক প্রকার প্রভাব বিস্তার করতে থাকে। এভাবে দিন কাটতে থাকলে রুশো আস্তে আস্তে জুলিয়েটকে আরও বেশি ভালোবাসতে থাকে। একদিন রুশো জুলিয়েটকে সারপ্রাইজ দিতে চলে যায় তার বাড়িতে, কিন্তু ওর বাসায় গিয়ে রুশো জানতে পারে জুলিয়েট বাসাতে নেই। তাই ফোন করে জুলিয়েটের এক বান্ধবীকে, জিজ্ঞেস করে জুলিয়েট কোথায় গেছে। যেহেতু রুশো ছিল ওদের টিচার, এর জন্য ওর কাছে মিথ্যে কথা বলতে পারে না সেই মেয়েটা। তাই ভয়ে ভয়ে রিতা জানায় জুলিয়েট গিয়েছে স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের কাছে। আসলে তার সাথে সে বাইরে ঘুরতে গিয়েছে। জুলিয়েট অনেক আগে থেকেই সোহেলকে ভালোবাসত, যা তার ফ্রেন্ডরা জানে কিন্তু অন্য কেউই জানে না। কিন্তু রুশো যখন সোহেলের কথা জানতে পারে এবং জুলিয়েট যে সোহেলের কাছে গেছে এটা জানতে পারে, তখন রুশোর মাথা খারাপ হয়ে যায়। এমনিতেই রুশো ছিল অত্যন্ত রাগে এবং ভয়ঙ্কর একজন মানুষ। জুলিয়েটের এই কর্মকাণ্ড রুশোকে আরও বেশি রাগান্বিত করে ফেলে। রাগ এবং ঈর্ষা নিয়ে রুশো ওয়েট করতে থাকে জুলিয়েটের বাড়ির সামনে। অনেক সময় কেটে যায়, তারপরেও জুলিয়েট বাড়িতে ফেরে না। এত অপেক্ষা করাতে রুশোর রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। এভাবে কেটে যায় আরও কিছুক্ষণ। তার কিছুক্ষণ পরে জুলিয়েট বাসায় এসে পৌঁছে। তখন রুশোর সাথে কোনো কথা না বলেই ওকে পৈশাচিক মারধর করতে শুরু করে। এরপর জুলিয়েট সহ ওর মতো সকল মেয়েদেরকেই আজে বাজে কথা বলতে শুরু করে। ওদের যে টাকার প্রতি কী পরিমাণ লোভ এটা নিয়ে কথা বলতে থাকে। তোরা আসলে টাকা পেলে কুত্তার পা চাটতেও ভাববি না। এলাকার গ্যাংস্টার সোহেল মণ্ডলের কাছে এই টাকা আছে বলে আজ তুই তার হয়ে গেছিস। কাল অন্য কেউ যদি তোর কাছে আসে ওর থেকে ভালো, তাহলে তুই তার কাছে চলে যাবি। তোদের মতো নষ্ট মেয়েরা এমনই হয়, যারা সবসময় টাকাকেই বড় করে দেখে। এসব বলতে বলতে রুশো মারতে থাকে জুলিয়েটকে। ওকে এতটাই মারে যে একদম রক্তে যেন ভেসে যাচ্ছিল জুলিয়েট। মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায় জুলিয়েট। তখন সেখান থেকে চলে যায় রুশো। এমন করে এত বাজে অবস্থা দেখে ওকে হাসপাতালে নিয়ে যায় না রুশো। রুশো সেখান থেকে চলে যাওয়ার পরে জুলিয়েট অস্পষ্ট ভাষায় বলতে থাকে, আমি আসলে ডাবল টাইমিং করিনি, স্বেচ্ছায় আমি তো সোহেল মণ্ডলের সাথে যাইনি।
সে আমাকে প্রচণ্ড পরিমাণ ব্ল্যাকমেল করতো এবং জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। এর জন্য আমি ওর সাথে যেতে বাধ্য হয়েছিলাম। জুলিয়েটের এই কথাগুলোতে বোঝা যায় সে আসলে রুশোকেই ভালোবাসতো, কিন্তু রুশো তো সেটা জানতেই পারল না। উল্টো বিশ্বাসঘাতকতার ট্যাগ লাগিয়ে দিয়ে রক্তাক্ত করে চলে গেল। এরপর কেটে যায় অনেক কয়দিন। জুলিয়েট এখন আগের থেকে অনেকটাই সুস্থ। জুলিয়েট সুস্থ হয়ে উঠলে সোহেল মণ্ডল আবারও নজর দেয় জুলিয়েটের দিকে। অনলাইনে জুলিয়েটের বিভিন্ন ছবি দেখে ওর দিকে বাজে নজর দিতে থাকে সোহেল। মনে মনে ঠিক করে আজকে তার একে লাগবেই, তাই তার বিশ্বস্ত সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে তুলে আনার জন্য। জিল্লু তাই সোহেল মণ্ডলের আদেশ পেয়ে চলে আসে জুলিয়েটের বাসায়, আর সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসে এর কাছে। সোহেল এবার জুলিয়েটকে সামনাসামনি দেখে তো আরও যেন তালমাটাল অবস্থা হয়ে যায় ওর। জুলিয়েটকে সরাসরি সে কুপ্রস্তাব দিয়ে বসে, কিন্তু জুলিয়েট তো আসলে রুশোকে সত্যিকারের ভালোবাসত, তাই সোহেল মণ্ডলের কুপ্রস্তাবে সে না করে দেয়। সেই সাথে তাকে নিজের বাড়িতেও রেখে আসতে বলে জুলিয়েট। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় সোহেল মণ্ডল আর হুমকি দিতে থাকে জুলিয়েটকে। বলে, তুই কি জানিস আমার এই আস্তানার নিচে কিন্তু অনেক মেয়েরই লাশ পোতা আছে। শুধু তাই নয়, পুঁতে রাখার আগে সবার স্বাদ কিন্তু আমি গ্রহণ করেছি। এখন যদি তুই রাজি না হস তাহলে তোর সাথেও একই রকমই কর্মকাণ্ড করব আমি। এইসব কিছু শুনে জুলিয়েটের আর বুঝতে বাকি থাকে না যে পরিস্থিতি যত সামনের দিকে আগাচ্ছে ততই ঘোলাটে হয়ে যাচ্ছে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর জুলিয়েট খেয়াল করে দেখে ওর বাড়িতে সোহেল মণ্ডলের দাদি আছে, তাই ওর কাছে চলে যায় নিজে বাঁচার জন্য। নিজেকে সতী সাবিত্রী রাখার জন্য দাদির কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে জুলিয়েট, কিন্তু লাভ তেমন একটা হয় না। আসলে সোহেল মণ্ডলের দাদি ছিল ওর থেকে কয়েক গুণ বেশি খারাপ। ওর নাতির আনন্দের জন্য সে সবকিছু করতে প্রস্তুত। সে জুলিয়েটকে বাঁচানো তো দূরের কথা, বন্দুকুচারও জুলিয়েটকে ভয় দেখাতে থাকে। সেই সাথে ওকে সোহেল মণ্ডলের কাছে থাকতে বলে, না হলে ওর পরিবার সহ ওর বন্ধুবান্ধব সবাইকেই মেরে ফেলার হুমকি দেয় দাদি। এই জন্য আর অন্য কোনো উপায় না থাকায় সোহেল মণ্ডলের বাড়িতেই বন্দি জীবন কাটতে থাকে জুলিয়েটের। এভাবেই কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে একদিন সোহেল মণ্ডল এবং তার পুরো গ্যাং মিলে জুলিয়েটের সঙ্গে সেই খারাপ কাজটা করে। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সবাই মিলে জোর জবরদস্তির সহ ওই খারাপ কাজ করতে থাকে। তারা বারংবার এই কাজটা করেছিল ওর সাথে। মূলত সোহেলের প্ল্যানই ছিল এইটাই, কারণ একবার সে যে মেয়ের দিকে তাকায় তাকে শেষ করেই তারপরে ক্ষান্ত হয় সোহেল। ওরা পুরো গ্যাং মিলে জুলিয়েটের সাথে এই কাজগুলো করাতে পুরো রক্তাক্ত অবস্থা হয়ে যায় জুলিয়েটের। তখন রাস্তার এক পাশে এরকম অবস্থাতেই ফেলে দিয়ে চলে যায় ওরা। এর মধ্যে এই খবরটা রুশো পেয়ে যায় এবং ছুটে আসে জুলিয়েটের কাছে। এখান থেকে রুশো জুলিয়েটকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। ওর চিকিৎসা চলতে থাকে। ওর অবস্থার খানিকটা উন্নতি হওয়ার পরে রুশো জুলিয়েটের কাছে গিয়ে বলতে থাকে, সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে যতক্ষণ না আমি গোসল করব ততক্ষণ আমার কোনো শান্তি নেই। আর ওর রক্ত দিয়ে গোসল করার পরে তোমাকে আমি বিয়ে করব, এটা আমার প্রতিজ্ঞা। তুমি একদম চিন্তা করো না, আর তোমাকে আমি কিছুই হতে দেব না। আর রুশোর কথা এবং কাজের মধ্যে ছিল খুবই মিল। একটা বালতি এবং একটা বন্দুক নিয়ে সোজা হানা দেয় সোহেল মণ্ডলের রাস্তানায়। এখানে সেই তাণ্ডব লীলা শুরু করে দেয় রুশো। এক এক করে সোহেল মণ্ডলের অনেকগুলো সহকারীকে মেরে ফেলে রুশো। এতগুলো মানুষ যেন রুশোর কাছে কিছুই নয়। চোখের পলকেই সেখানে প্রায় সবাইকেই মেরে ফেলে রুশো। এরপর গিয়ে ধরে সোহেল মণ্ডলকে। শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার হ্যান্ড ফাইট। ওদের দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই, কেউই যেন কারো চাইতে কম নয়। অনেকক্ষণই ওদের দুজনের মধ্যকার ফাইটটা চলে, কিন্তু সোহেল মণ্ডল কোনোভাবেই রুশোর সঙ্গে পেরে ওঠে না। রুশোর কাছে প্রচণ্ড মার খেয়ে সোহেল মণ্ডল আধমরা অবস্থায় নিচে পড়ে থাকে। তখন রুশো তার বন্দুকটা হাতে নেয় আর সোহেল মণ্ডলের মেশিনে গুলি করে সরাসরি। কয়েক সেকেন্ডের রক্তক্ষরণের মাধ্যমে মারা যায় সোহেল মণ্ডল। এই ব্যাপারটাতে রুশো আবার মোটামুটি অনেকটাই খুশি হয়ে যায়, আর সে খেয়ালই করে না যে পিছন থেকে কেউ একজন তাকে মারতে যাচ্ছে। ঠিক তখনই চলে আসে জিল্লু। আসলে বরবাদে আমরা যে জিল্লুকে দেখেছিলাম এটা সেই জিল্লুই। সে এসেই ওই চেলাটাকে মেরে রুশোকে বাঁচিয়ে নেয়। আসলে জিল্লু যেখানে কেন এসেছে সেটা তোমরা একটু সামনের দিকে গিয়ে জানতে পারবে। সোহেল মণ্ডলকে মেরে ফেলার পরে ওর রক্তগুলো একটা বালতিতে তুলে এবং সেটা দিয়ে গোসল করে নেয়। যেহেতু রুশো প্রভাবশালী গ্যাংস্টার সোহেল মণ্ডলকে মেরেছে, তাই রুশোকে মারার জন্য অনেকেই ওর পিছু লাগে। এতে রুশো গ্যাংস্টারের নাম লেখায়। আসলে সোহেল মণ্ডলকে মারায় অলরেডি রুশোর নাম ডাক হয়ে গিয়েছিল। সে এখন হয়ে গিয়েছিল সোহেল মণ্ডলের চাইতেও বড় গ্যাংস্টার, তাই অটোমেটিকলি ওর দলে অনেক লোকজনই হয়ে যায়। রুশো এবার শিক্ষকতা বাদ দিয়ে ফুল টাইম গ্যাংস্টারের খাতায় নাম লেখায়, আর ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। সবাই রুশোকে দেখলে সালাম দিত এবং ভয় ভয় থাকতো, কারণ এই রুশো ছিল অন্যান্য গ্যাংস্টারের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এর পরপরই দেখা যায় রুশোর বাবা আলিরাজকে, যে আসলে দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। চারিদিকে অনেক নাম ডাকাছে ওনার। বরবাদের রানিয়ার মির্জা মারা যাওয়ার পরে জিল্লু তার বিশ্বস্ত বসকে হারিয়ে একাকী হয়ে পড়ে। তখন আলিরাজ তার পিএস হিসেবে জিল্লুকে অ্যাপয়েন্ট করে। সেদিন রুশোকে বাঁচাতে সোহেল মণ্ডলের রাস্তানায় জিল্লুকে ওর বাবাই পাঠিয়েছিল। যেহেতু রুশ এখন আন্ডারওয়ার্ল্ডের ডন, তাই তার শত্রুও প্রচুর। তাই আলিরাজ তার জীবন রক্ষার কথা ভেবে জিল্লুকে রুশোর বডিগার্ড বানায়। যদিও প্রথম জিল্লু রুশোর বডিগার্ড হতে চায়নি, কারণ এখনও সে আরিয়ান মির্জারই ভক্ত ছিল।
কিন্তু আলিরাজ অনেক করে জোরাজুরি করাতে সে রুশোর বডিগার্ড হতে রাজি হয়। আর রুশো জিলুর মতো এত বিশ্বস্ত একটা বডিগার্ড এবং পিএস পেয়ে খুশি। এর মধ্যেই দেখা যায় রুশোর বিয়েটা নিয়ে ওর পরিবারের মধ্যে ঝামেলা বেঁধে যায়। রুশো বিয়ে করতে চায় জুলিয়েটকে, রুশোর চাচা আবার তার নিজের মেয়ের বিয়ে দিতে চায় ওর সাথে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার শুরু। তখন রুশো তার চাচাতো বোনের এক গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়ে অপমান করে ওর চাচাকে। ওর চাচাতো বোনের যে অন্য একটা জায়গায় অ্যাফেয়ার আছে সেইটাই সে প্রকাশ করে। আসলে ওর চাচা ছিল ওদের চাইতে অনেক বেশি ধনী। রুশোর থেকে নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে চাচা অনেক রেগে যায় রুশোর ওপর। এমনকি রুশোর বাবা মাকে নিচু জাতের সঙ্গে তুলনাও করে। এই অপমানগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না রুশো। এই জন্য সে একসময় বাড়িটা ছেড়েই চলে যায়। পরবর্তীতে অবশ্য রুশো তার বাবাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে মিটমাট করে নেয় যে জুলিয়েট আসলে খুবই ভালো একটা মেয়ে, আর ওকে আমি ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। এত কিছু শোনার পরে রাজি হয়ে যায় রুশোর বাবা। এতদিনে কিছুটা সুস্থ হয়ে গিয়েছিল জুলিয়েট, এখন সে হুইল চেয়ারে বসতে পারত। ওর হুইল চেয়ারে বসে থাকা অবস্থাতেই ওকে বিয়ে করে ফেলে রুশো। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি। রুশো যে তার দেওয়া কমিটমেন্টটা রেখেছে এটাতে অনেক খুশি হয়ে যায় জুলিয়েট। ওদের বাড়িতে খুব ধুমধাম করে অনুষ্ঠানটা চলছিল। তার মধ্যেই ওদের বাড়িতে চলে আসে ওর চাচা। আর জুলিয়েটের সাথে পূর্বে কি ঘটেছিল বা এখন ওর অবস্থা এমন কেন হয়েছে সেগুলো বলে অনেক করে অপমান করতে থাকে জুলিয়েটকে। এই ব্যাপার স্যাপারগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না রুশো। তখন সরাসরি সে তার চাচাকে হুমকি দিয়ে বসে, এরপর যদি আমার লাইফ নিয়ে তোমাকে আর একবারও নাক গলাতে দেখি তাহলে তোর গোটা শরীর চিরে কিন্তু একদম লবণ মরিচ লাগিয়ে দেব। ব্যথা যে তোর কোথায় কোথায় লাগবে সেটা তুই তখনই বুঝতে পারবি। ওর চাচা তো রুশোর থেকে এমন হুমকি পেয়ে একদম চুপচাপ হয়ে যায় আর একটা কথা না বলেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সোহেল মণ্ডলের পরিবারে কিন্তু সে একাই গ্যাংস্টার ছিল না, তার দুই ভাইও ছিল খুব বড় মাপের গ্যাংস্টার। এতদিন ধরে তারা ছিল জেলে। সোহেল মণ্ডলের মৃত্যুর খবর জানার পর থেকে রুশোকে মারার জন্য দিন গুলছিল ওরা দুই ভাই। অবশেষে সোহেল মণ্ডলের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং রুশোকে মারতে জেল থেকে বের হয় ওরা দুই ভাই। বড় ভাই সাদাব ছিল প্রচণ্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ একটা বাঘ নিয়ে ঘোরাঘুরি করত। এই বাঘ নিয়ে ঘোরার অবশ্য একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। ছোটবেলায় সাদাব চিড়িয়াখানায় গেলে একটা বাঘের বাচ্চা দেখতে পেয়ে তার মনে ধরে যায়, তাই বাচ্চাটি পালার জন্য সাদাব তার বাড়িতে নিয়ে আসতে চায়। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হয় না, কারণ কোনো সাধারণ মানুষ কোনো বাঘের বাচ্চাকে পালতে পারে না, এটা কোনো নিয়মের মধ্যেই নেই। তবে সাদাবু ছিল একদম নাসরবান্দা আর অনেক জিদি টাইপের একটা ছেলে। এজন্য চিড়িয়াখানাতে তখন উপস্থিত থাকা সকল লোকদের মেরে সেই বাঘের বাচ্চাটিকে নিয়ে আসে বাড়িতে। তারপর নিজেই সে পেলেপুষে ওই বাঘের বাচ্চাটিকে বড় করেছে। আর এখন সেই ছোট্ট বাঘের ছানাটি হয়ে গেছে হিংস্র দানব। সেই বাঘ নিয়ে সাদাব সবসময় চলাফেরা করত। তো তারা দুই ভাই যখন জেল থেকে বাড়িতে ফিরে তখন দাদি তাকে সোহেল মণ্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। দাদির নির্দেশ পাওয়া মাত্রই সোহেলের ছোট ভাই তার দলবল নিয়ে চলে আসে রুশোকে মারার জন্য। ওরা এসেছিল রুশোর বাড়িতে তাকে মারার জন্য, তাকে একদম নির্বংশ করে ফেলবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় একটা, যে রুশো ওই সময়টায় বাসিতে ছিল না। তখন সোহেলের ছোট ভাই রুশোর পরিবারের লোকজনকে এক এক করে মারতে শুরু করে। রুশোর পরিবারকে এক এক করে যেরকম ভয়ঙ্কর মারছিল, তখন আবার ওর দাদি ছিল ভিডিও কলে এবং এই পৈশাচিক দৃশ্যগুলো দেখছিল। ওরা রুশোর বাবাকেও নির্মমভাবে হত্যা করে। আসলে এখানে সোহেল মণ্ডলের ছোট ভাইয়ের সাথে যোগ দিয়েছিল রুশের নিজের চাচাও, আর সে নিজের রক্তদের এইভাবে মারছিল। রুশো যেহেতু তার মেয়েকে বিয়ে করেনি এর জন্য অনেক রাগ ছিল চাচার ওর ওপর। আর অন্যদিকে রুশো আবার তাকে ধমকিও দিয়েছিল, এটাতেই রাগান্বিত ছিল রুশোর ওপর। এই জন্য সেই রাগটা রুশোর পরিবারের ওপর ফলাচ্ছিল ওর চাচা। কিছুক্ষণ এভাবে কাটার পরে রুশো চলে আসে বাড়িতে। দেখতে পায় চারিদিকে পড়ে আছে ওর ফ্যামিলির বিভিন্ন মেম্বারের লাশ। ওর চোখের সামনে পরিবারের লাশের স্তূপ পড়ে আছে। রুশো যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই কেউ না কেউ পড়ে আছে মৃত অবস্থাতে, আর ওদেরকেও মারা হয়েছিল অনেক ভয়ঙ্করভাবে। এই ব্যাপারগুলো দেখে একদম স্তব্ধ হয়ে যায় রুশো। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরকম কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে অনেক জোশ পেয়ে যায় রুশো। ওর রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করে। ওর মাথার সকল তারই যেন ছিঁড়ে যায়। যারা ওর পরিবারের সাথে এইরকম পৈশাচিক কাজ করেছে তাদেরকে এক এক করে ধরে ধরে সে মারতে চায়। চরম প্রতিশোধের নেশায় এবার আগাতে থাকে রুশো। ওই সময়টাই পুরো গ্যাংটা আবার ওদের বাড়িতেই ছিল। তখন রুশোকে ওইদিকে আগাতে দেখে সোহেলের ছোট ভাই যায় ওকে মারার জন্য। আর এই ব্যাপারগুলো দাদি আবার ভিডিও কলে দেখছিল। তখন রুশো অনেক হিংস্র হয়ে সোহেলের ভাইকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারার পরে ওকে একদম জানিয়ে মেরে ফেলে রুশো। ওকে এতটা নির্মমভাবে মারে যেটা কল্পনারও বাহিরে। এরপর গিয়ে ধরে ওর নিজের চাচাকে। তার নিজের চাচাই তাদের সাথে এরকম জঘন্য একটা কাজ করলো, তাদেরকে ধোকা দিয়ে দিল। অনেক মারধর করতে থাকে ওর চাচাকে। তখন রুশোর মনে পড়ে যায় যে আগের বাসে ওর চাচাকে একটা হুমকি দিয়েছিল, যদি এর পরের বার তাদের কোনো কাজে নাক গলায় তাহলে তার পুরো শরীর চিরে লবণ মরিচ লাগিয়ে দেবে। ঠিক তেমনটাই করে ওর চাচার সাথে রুশো। এভাবেই কাতরাতে কাতরাতে মারা যায় রুশোর চাচা। ছোট ভাই মারা গেছে জানার পরে সাদাব বাঘ নিয়ে চলে আসে সেই জায়গায়। সচরাচর বাঘ হয় অনেক হিংস্র, কিন্তু সাদাবের বাঘের মধ্যে এরকম কোনো হিংস্রতাই দেখা যায় না।
তাই রুশোকে বাঘের সঙ্গে আর একদমই লড়তে হয় না। হয়তোবা বাঘ বুঝতে পেরেছিল যে রুশো তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, তার সাথে যদি বাঘ লাগতে যায় তাহলে তাকে মরতে হবে। এর জন্যই বাঘটা রুশোর কাছেও ভিড়েনি। তখন রুশো আর সাদাপের ফাইট শুরু হয়ে যায়। ওদের মধ্যে অনেকক্ষণ ধরেই চলে ফাইট। তারপর এক পর্যায়ে রুশো শেষ করে ফেলে সাদাবকে। ওদের পুরো পরিবারকে খতম করে ফেললো, এখন শুধু দাদি বাকি। সাদাবকে মারার পরে সেই বাঘটা নিয়ে রুশো এবং জিল্লু চলে আসে দাদির কাছে। তারপর বলতে থাকে, তুমি খুব তো তোমার নাতিদের বড়াই করতা, আমাকে মারার জন্য তুমি তোমার নাতিদের পাঠিয়েছিলে, কই এখন তোমার নাতিরা? সবাইকে আমি একদম শেষ করে ফেলেছি, আর নিশ্চয়ই আমাকে মারতে মন চাইছে তোমার, তাই না? এটা বলে রুশো তার নিজের বন্দুকটা ধরিয়ে দেয় দাদিকে। দাদিও অনেক রাগান্বিত হয়ে গুলি করে রুশোকে, কিন্তু বন্দুক দিয়ে কোনো গুলি বের হয় না। তখন রুশো বলে, এটা আমার বাবার ফ্যাক্টরিতে তৈরি, আমার ওপরে চলবে না। এসব বলে ওনাকে ওখানে রেখেই চলে আসে রুশো। এরপর কেটে যায় কয়েক বছর। দেখা যায় রুশোর সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে। রুশো তার স্ত্রী জুলিয়েট এবং তার ছোট্ট মেয়েটাকে নিয়ে সমুদ্র সৈকতের মধ্যে মজা করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে টাক মাথার রহস্যময় একজন ভিলেনের আবির্ভাব ঘটে। তার মাথা এবং বুকের মধ্যে ছিল আজব রকমের দেখতে একটা করে ট্যাটু। বুকেরটা দেখে মনে হচ্ছিল যেন এটা ডেভিল। অবাক করার বিষয় এটা যে লোকটা দেখতে একদম ছিল রুশোর মতোই। এটা কি তাহলে রুশোর যমজ ভাই? সে এসেই রুশোকে মারধর করে বন্দি করে ফেলে এবং মেয়েটাকে শিকলে বেঁধে কুকুরের মতো টানতে থাকে। এরপর রুশোর চোখের সামনে তার মেয়ে এবং তার বউকে মেরে ফেলে সেই লোকটা। দৃশ্যটা ছিল একদমই বীভৎস এবং ভয়ঙ্কর। তারপর রুশোকে মারাত্মকভাবে জখম করে ওকে ফেলে দেয় আগুনের মধ্যে। আগুনের লেলিহান শিখার মধ্যে জ্বলতে থাকে রুশো, কিন্তু শরীরটা কয়লা বানানোর আগে এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আবারও একটা পোড়া চোখ নিয়ে জেগে ওঠে রুশো। এখানে বোঝা যাচ্ছে যে রুশো আরও বেশি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। সেইটার জন্য আমাদের হয়তোবা রাক্ষস 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।